ম্যাথমেটিক্স 1 2024 সালের প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একদম লাস্টের যে রচনামূলক দুইটা প্রশ্ন আছে সেই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে যে 26 নাম্বার যে কোশ্চেন এবং 27 নাম্বার কোশ্চেন, এই লাস্টের এই দুইটা প্রশ্নের সমাধান করব। তো তার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যে তোমরা অনেকেই ভিডিওর কমেন্টসে বলছো যে 21, 22, 23 সালের প্রশ্ন সমাধান করার জন্য। অ্যাকচুয়ালি এই যে প্রশ্নটা আমরা সমাধান করতেছি, যদিও এটা ভিডিওর থাম্বনেইলে 24 সাল উল্লেখ করা ছিল, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে পর্ব সমাপনী পরীক্ষা 2023, এটা কিন্তু তোমার 23-এর প্রশ্ন। 23-এর প্রশ্ন, তাহলে আমি কেন থাম্বনেইলে 24 লিখছি? 24 লেখার কারণ হচ্ছে এটা 23 সালের পরীক্ষা, বাট পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 2024 সালের জুন মাসের 8 তারিখে। এই কারণে আমি থাম্বনেইলে কিন্তু লিখছি যে বোর্ড প্রশ্ন 2024। তো যদি এটা লিখছি, কিন্তু এটা হচ্ছে আমরা পরীক্ষার ডেট অনুসারে লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে পর্ব সমাপনী 2023। তো তোমরা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো। আমি যে 23 সালের প্রশ্নটা আজকের ভিডিওর মাধ্যমে শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী ভিডিওতে তোমরা এই 2022 বা 21 এগুলাও ধীরে ধীরে আমরা সমাধান করে দিব। তো তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো, আর আমার ভিডিওর সাথে যদি থাকো বা আমার চ্যানেলের সাথেই থাকো, তাহলে অবশ্যই সবগুলো ভিডিও তোমাদেরকে আমি পার্ট এভাবে আপলোড করে দেবো। তো আজকে এখন যেটা করব, এই 26 নাম্বার ম্যাথ। তো 26 নাম্বার ম্যাথটা দেখো কী দেওয়া আছে, যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এইটা একটা স্থানাঙ্ক, এটার একটা স্থানাঙ্ক, এটার একটা স্থানাঙ্ক। তো ত্রিভুজের শীর্ষবিন্দু আছে 3টা। আমরা জানি যে একটা ত্রিভুজ ড্রয়িং করলে তার শীর্ষবিন্দু 3টা হয়। তো 3টার স্থানাঙ্ক দেওয়া আছে। এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং দেখাতে বলছে যে দেখাও যে টি সমান যদি 2 আর টি সমান যদি -½ হলে বিন্দু ত্রয় সমরেখ হবে। মানে এখানে দুইটা বিষয় বের করতে হবে। একটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, দেন দেখাতে হবে যে এই যদি টি এর মান এই 2 আর এইটা হয়, তাহলে এই বিন্দু ত্রয় সমরেখা হবে। আমরা দুইটাই আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা প্রথম অংশ সমাধান করি, যে ত্রিভুজের যে 3টা শীর্ষবিন্দু যে আছে সেখান থেকে ক্ষেত্রফল বের করি। তো 3টা শীর্ষবিন্দুর অর্থ এরকম, যদি ধরো আমরা একটা ত্রিভুজ ড্রয়িং করি, ত্রিভুজের এরকম 3টা শীর্ষবিন্দু থাকবে। যদি আমরা এই পয়েন্টগুলো যোগ করি, ধরো এইটা একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। এটা ধরো এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। তো এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? টি প্লাস হচ্ছে 1,1 এইটা। আর বি স্থানাঙ্ক দেওয়া আছে 2t প্লাস হচ্ছে 1,3। আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2t প্লাস হচ্ছে 2,2t। এই হচ্ছে তোমার 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো আমরা যদি এইভাবে কোনো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে খুব সহজেই আমরা সূত্রের মাধ্যমে এই ক্ষেত্রফলটা বের করতে পারি। তো আমরা প্রথমে তার আগে একটু লিখে নিব যে মনে করি ABC ত্রিভুজের ABC, এই যে ABC ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক, এ ইকুয়াল দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে টি প্লাস 1, হচ্ছে 1। মানে এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান। মানে প্রথম টি প্লাস 1 এটা এক্সের মান, আর 1 হচ্ছে ওয়াইয়ের মান। তারপরে তোমার বির স্থানাঙ্ক দেওয়া আছে 2t প্লাস হচ্ছে 3, এটা হচ্ছে এক্সের মান। এরপরে 3 এটা হচ্ছে দেওয়া আছে ওয়াইয়ের মান। সরি, এখানে 3 হবে না, এটা হবে 1। এটা 2t প্লাস 1 হবে। 2t প্লাস 1 এটা হচ্ছে এক্সের মান, 3 হচ্ছে ওয়াইয়ের মান। এরপরে দেওয়া আছে কি সি এর মান। সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2t প্লাস হচ্ছে 2, হচ্ছে 2t। তো এখানে 2t প্লাস 2 এটা হচ্ছে এক্সের মান, আর এই শুধু 2t এটা হচ্ছে ওয়াইয়ের মান। এই হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ ABC এত এর ক্ষেত্রফল। এখন আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ। এরপরে আমরা যে নির্ণায়কের যে ম্যাথগুলো করছি, সেইভাবে আমরা এই স্থানাঙ্ক 3টা বসাবো। যেমন প্রথমটার স্থানাঙ্ক ছিল কি টি প্লাস 1, আরেকটা ছিল 1। আবার তারপরেরটা ছিল কি বির স্থানাঙ্ক 2t
প্লাস 1, আর একটা স্থানাঙ্ক ছিল 3, তারপর একটা ছিল কি 2t প্লাস 1, সরি 2t প্লাস 2 এটা, আর এখানে ছিল 2t। এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। তো এই স্থানাঙ্কগুলো বসাইলাম। তো এখন আমরা নির্ণায়কের ক্ষেত্রে জানি যে 3টা কলম থাকে, 3টা কলমের জন্য এখানে 2টা কলম হয়ে গেছে। তো আরেকটা কলম আমরা যে 1 দিয়ে ফিল আপ করবো, 1 দিয়ে ফিল আপ করলাম। এটাই হচ্ছে যদি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন ক্ষেত্রফল বের করার সূত্র। এখন এটাকেই আমরা ক্যালকুলেশন করব। তো এটাকে ক্যালকুলেশন করার জন্য দেখো, এই যে কোনো 2টা মানে একই রো বা কলামের 2টা যদি আমরা শূন্য বানাইতে পারি তখন কিন্তু আমার ক্যালকুলেশন করাটা ইজি হবে। এই কারণে দেখো, এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তো আমরা এই 2 নম্বর রো আর 3 নম্বর রোতে আমরা কলাম এই একটা রোর সাথে আর একটা রো বিয়োগ করে আমরা 0 বানাবো। তো এখানে কি করব, এখানে দেখো যদি আমরা এই 2 নম্বর রো থেকে এই রো থেকে রো 1টাকে বিয়োগ করি সেই ক্ষেত্রে এখানে আমরা 0 পাবো। তো সেই কাজটাই করব। তার মানে রো 2 প্রাইম ইকুয়াল হচ্ছে রো 2 মাইনাস হচ্ছে রো 1। তার মানে এই 2 নম্বর রো থেকে 1 নম্বর রো বিয়োগ করে আমরা রো 2তে বসাবো, মানে রো প্রাইম যেটা দিব সেখানে বসাবো। আবার দেখো এই রো 3 প্রাইম যদি দেই, রো 3 প্রাইম, তো রো 3 মাইনাস হচ্ছে রো 2, এটাও যদি করি মানে এই 1 থেকে এই 1 যদি বিয়োগ করি এইখানে সেই মানটা আমরা 0 বসাতে পারি। তো এখন প্রথমেরটা দেখো, এই যে রো 2 প্রাইমে বসাবো। আচ্ছা, রো 1টা আমি তাহলে বসাই ফেলি, টি প্লাস 1 1 1, এটা আমরা আগেই বসাই দিলাম। এখন রো 2তে কি বসাবো, রো 2তে বসাবো এইটা মাইনাস এইটা। তো এখানে 2t আছে আর এখান থেকে যদি মাইনাস টি হয় তার মানে এখানে থাকবে শুধু টি, আর 1 থেকে 1 মাইনাস করলে তো 0, তো তার মানে এখানে শুধু টি থাকবে। আবার এই 3 থেকে যদি 1 মাইনাস করি এখানে থাকবে কত 2, আবার এখানে 1 থেকে 1 মাইনাস করলে এখানে থাকবে 0। তারপরে দেখো আবার এইটা থেকে এটা যদি মাইনাস করি, 2t থেকে 2t মাইনাস করলে এটা তো 0 হয়ে যায়, আর 2 থেকে 1 মাইনাস করে এখানে থাকবে 1। আবার 2t থেকে 3 মাইনাস করলে 2t মাইনাস 3 হবে, এটা 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো দেখো এখন আমরা এই যে 3 নম্বর যে কলাম, এই 3 নম্বর কলামে কি পেলাম, 3 নম্বর কলামে 2টা 0 পাইছি আর একটা 1। তো এখন আমরা এই 1 বরাবর যদি ভাঙি, তারপরে এটা বরাবর, তারপরে এটা বরাবর, তো এগুলো বরাবর ভাঙার প্রয়োজন নাই, কারণ এগুলো 0 দিয়ে গুণ করলে সব 0 আসবে। তার মানে শুধু এই 1 বরাবর ভাঙলে আমার হয়ে যাবে। তো এই কারণে যখন 1 বরাবর ভাঙবো তখন এই রোটা বাদ যাবে আর এই কলামটা বাদ যাবে, শুধু এই 4টা মান থাকবে। তো এখন সেই কাজটা করব যে হাফ, এখানে থাকবে কি তাহলে টি, আর এখানে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2t মাইনাস হচ্ছে 3, এটা থাকবে। তো এরপরে এইটার ক্যালকুলেশনটা আমরা ডান পাশে করি। ডান পাশে করলে কি হাফ, দেখো তা এই টি আর এটার সাথে গুণ হবে, তার মানে এখানে হবে 2t স্কোয়ার, এই 2t আর এই টি 2t স্কোয়ার মাইনাস হচ্ছে 3 আর টি গুণ করলে 3t, দেন হচ্ছে মাইনাস হচ্ছে এইটা বিয়োগ গুণ করব, 2 আর 1 গুণ করলে 2। তো এইটা পেলাম। তো এটা যেহেতু ক্ষেত্রফল তার মানে এটা এত বর্গ একক হবে, বর্গ একক। এটাই হচ্ছে তোমার ক্ষেত্রফল যে বের করতে বলছে সেটার অ্যান্সার, মানে একটা অ্যান্সার হয়ে গেল, ক্ষেত্রফল আমার বের করা হয়ে গেল। এখন আমার দ্বিতীয় অংশে কি বলছে, দ্বিতীয় অংশে আমাকে দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো। দ্বিতীয় অংশ বলছে যে দেখাও যে টি ইকুয়াল 2 ও টি সমান হাফ মাইনাস হাফ হলে বিন্দুদ্বয় সমরক্ষ। তো তার মানে কি, যদি এই টির মান 2 এবং টির মান মাইনাস হাফ যদি আমরা এই ক্ষেত্রফলের এইখানে বসানোর পরে 0 পাই তাহলে বুঝবো যে এই বিন্দুত্রয় সমরেখ। তো টির মান বসায়, যে টির যে 2টা মান আছে সেই 2টা বসাইলে যদি এই ক্ষেত্রফলটা 0 আসে তার মানে এটা হচ্ছে বিন্দুত্রয় সমরেখা হবে। অথবা আমরা এই ক্ষেত্রফল ইকুয়াল 0 ধরে যদি টির মান 2 আর টির মান মাইনাস হাফ যদি পাই তাহলে কিন্তু বিন্দুত্রয় সমরেখা, মানে উল্টাভাবে যদি আমরা আসি তো সেটাও করতে পারি। তো টির মান 2 আর টির মান মাইনাস হাফ বসায় গেলে তোমার 2টা পার্ট করতে হবে, তো সেক্ষেত্রে ম্যাথটা একটু বড় হবে। তো ম্যাথ কিন্তু হবে, কোনো সমস্যা না, কিন্তু যদি উল্টাভাবে করো একবারেই হয়ে যাবে। তার মানে সেই উল্টাভাবে আমি এখন করব। তার মানে এটা হচ্ছে ম্যাথের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে দেখো কি করব, যে বিন্দুগুলো সমরেখ হবে যদি ত্রিভুজ এ বি সি এত এর ক্ষেত্রফল
ক্ষেত্রফল শূন্য হয়। শূন্য হয় তার মানে এখন তুমি টির মান 2 বসায় দেখবা যে এটা শূন্য হয় কিনা। যদি শূন্য হয় তাহলে এটা ক্ষেত্রফল আমার এই সমরেখা হবে বিন্দুত্রয়। অথবা টির মান -1/2 বসাবো আমরা, মানে 2ও বসাবো, -1/2ও বসাবো। যদি 0 পাই তাহলে বিন্দুত্রয় সমরেখা হয়ে যাবে, কারণ এটা আমরা জানি যে বিন্দুগুলো সমরেখা হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। তো এখন আমরা এই শূন্যটা আগে বসায় আমরা টির মানটা বের করব, যে মান দুইটা দেওয়া আছে সেটা মিলে কিনা। তার মানে অর্থাৎ এই হাফ 2t মাইনাস হচ্ছে 3t, 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এটা ধরলাম যে শূন্য বসায় দেখবো যে আমরা টির যে দুইটা মান দেওয়া আছে সেগুলো মিলে কিনা। তার মানে এখন এই 2t মাইনাস হচ্ছে 3t মাইনাস 2, আর এই 2 শূন্যর সাথে গুণ করলে শূন্যই হবে। তো এখন আমরা এটাকে হচ্ছে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে এটা হচ্ছে 2t স্কোয়ার, মিডিল টার্ম করলে দেখো 2t মাইনাস হচ্ছে 4t প্লাস হচ্ছে t। দেখো এই দুটাকে যদি আমরা যোগ বিয়োগ করি -3t পাচ্ছি, আবার যদি গুণ করি তাহলে আমরা 4t স্কোয়ার পাচ্ছি। দেখো এই 2 আর এই 2 গুণ করলে কিন্তু 4ই হয়, 4t স্কোয়ার। তো এই দুইটা গুণ করলে 4t স্কোয়ারই হচ্ছে, তার মানে ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে 2t যদি কমন নেই, 1 মাইনাস হচ্ছে, সরি এটা কিন্তু স্কোয়ার, স্কোয়ারটা আমার বারবার ভুল হয়ে যাচ্ছে, তোমাদের জন্য এই ভুলটা না হয়। তো এখান থেকে যদি আমরা 2t কমন নেই, এখানে একটা t থাকে আর এখানে থাকবে শুধু 2, প্লাস 1 কমন নিলে এখানে t মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এখানে এই t মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে 2t প্লাস 1 সমান সমান কি 0। তো সুতরাং আমরা লিখতে পারি t ইকুয়াল হচ্ছে t মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এইখানে টির মান দেখো আমরা কত পেলাম 2। তার মানে টির মান কিন্তু 2 দেয়া ছিল, যে 2 বসালে ক্ষেত্রফল শূন্য হয় কিনা সেটা প্রমাণ করতে বলছে। তো শূন্য ধরে আমরা দেখলাম যে টির মান 2 আসে। আবার আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে অথবা তোমার 2t প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। তো এটা থেকে দেখবো যে কি আসে, 2t এই প্লাস 1 ডান পাশে গেলে -1 হবে। তার মানে এখান থেকে টির মান যদি আমরা বের করি তার মানে -1/, এই 2টা নিচে যাবে মানে হাফ হবে। তো দেখো টির মান 2 পেলাম, আবার টির মান -1/2 পেলাম। তার মানে শূন্য ধরলে এই দুইটা মান পাওয়া মানে কি ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলো মানে শীর্ষবিন্দুতে সমরেখা হবে। আবার যদি এই মানগুলো আমরা এই সমীকরণে বসাইতাম, তারপরে যদি শূন্য পেতাম এই 2 আর -1/2 বসানোর পরে, তাহলেও সমরেখা হতো। মানে আমরা এই মানগুলো বসায় যদি শূন্য পেতাম তাহলে সমরেখা, অথবা শূন্য ধরে এই ক্ষেত্রফল শূন্য ধরে আমরা t ইকুয়াল এইটা আর এটা যদি পাই তাহলেও আমরা বলতে পারবো যে এটা সমরেখা। তো এখন আমরা সুতরাং লিখবো যে সুতরাং t ইকুয়াল হচ্ছে 2 অথবা t ইকুয়াল হচ্ছে -1/2 এত হলে বিন্দুগুলো সমরেখা হবে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, দ্বিতীয় অংশের অ্যান্সার। তো প্রথম অংশ হচ্ছে ক্ষেত্রফল বের করলাম, দ্বিতীয় অংশ হচ্ছে সমরেখা, সেটা প্রমাণ করলাম। তো এরপরে আমরা পরের ম্যাথটা করব। পরের ম্যাথ মানে হচ্ছে এখানে লাস্ট ম্যাথ, এই 2024 সালের যে প্রশ্ন বা পর্ব সমাপনী পরীক্ষা 2023-এর লাস্ট যে প্রশ্ন 27 নম্বর, এই প্রশ্নটা এখন সমাধান করব। যে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা তোমার এখানে এইটা একটা সরল রেখার সমীকরণ, এটা একটা সরল রেখার সমীকরণ, এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। মানে আমাকে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, সেই সমীকরণটা এই দুইটা সরল রেখার সমীকরণের ছেদবিন্দু দিয়ে যাবে এবং এই রেখার উপরে লম্ব হবে। তো এই ম্যাথটা করার জন্য দেখো এখানে 3টা সমীকরণ অলরেডি দেওয়া আছে। তো এই দুইটার ছেদবিন্দু বের করব, বের করার পরে আমার এইটার উপরে লম্বরেখার সমীকরণ বের করে এই যে মান x এর মান এখান থেকে পাবো সেটা এটার উপরে বসাবো। বসানোর পরে আমরা যে সমীকরণটা পাবো সেটাই হবে তোমার একটি সরল রেখার সমীকরণ, বা যেটা নির্ণয় করতে বলতে সেটা সরল রেখার সমীকরণ। তো দেখো এখন এই ম্যাথটাই আমরা সমাধান করব। এটা হচ্ছে এই আজকের যে ভিডিও বা এই 2024 সালের এই প্রশ্নের লাস্ট ম্যাথ। তো ম্যাথটা দেওয়া আছে কি, যে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে সেটা আগে লিখবো। যে দেওয়া আছে কি 3x মাইনাস হচ্ছে y মাইনাস হচ্ছে 13 ইকুয়াল হচ্ছে 0, এটা একটা সমীকরণ।
আর একটা সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস 4y প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো এটা কিন্তু প্রশ্নের ভিতর দেওয়া আছে, এটা দুইটা সরল রেখার সমীকরণ। তো এখন এই দুইটা সরল রেখার যে সমীকরণ আছে, এই দুইটা সমীকরণের ছেদবিন্দু বের করতে হবে। মানে যে সমীকরণটা আমরা বের করতে বলছে সেই সমীকরণটা এই দুইটা সরল রেখার সমীকরণের ছেদবিন্দু দিয়ে যাবে। তো এই কারণে এই দুইটার ছেদবিন্দু বের করব। তো দুইটা সরল রেখার সমীকরণ যদি দেওয়া থাকে, ছেদবিন্দু বের করার জন্য কি করতে হবে? বজ্র গুণন করতে হবে। তার মানে 1 নং ও 2 নং হতে বজ্র গুণন পদ্ধতিতে পাই। মানে এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান বের করব। সেটা কিভাবে? বজ্রগুণন পদ্ধতি। তার মানে এখানে আমরা প্রথমে নিব এক্স। এক্স যদি নেই, দেখো এই কলামটা তখন বাদ যাবে, মানে এই কলামটা বাদ যাবে। এখন কি হবে? গুণ হবে তোমার এইখানে ওয়াইয়ের যে সহগ আর এইখানে এই 3, এটা গুণ হবে। তো ওয়াইয়ের সহগ আছে -1, সেই -1 আর হচ্ছে 3, এটা গুণ করলে কি হবে? -3। দেন হচ্ছে মাইনাস এই 13 আর হচ্ছে -13 আর এই -4 গুণ হবে। তো -13 আর -4 গুণ করলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর সূত্র মাইনাস এটা থেকে যাবে। তার মানে 4 13 এখানে হবে কত? 52 ইকুয়াল হবে। এখন আবার ওয়াই কলমটা যখন ধরবো তখন ওয়াই বাই, দেখো এই ওয়াই কলমটা বাদ যাবে। এখন এই যে -13 আর এই এক্সের সহগ গুণ হবে, তার মানে এখানে -13 পাবো আমরা, কারণ এক্সের সহগ হচ্ছে কত? 1। দেন হচ্ছে মাইনাস এই 3 আর এই এক্সের যে সহগ 3, সেটা গুণ হবে, তার মানে -3 3 9। দেন হচ্ছে 1 বাই হচ্ছে, এখন এই কলামটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তার মানে এখানে 3 আর -4 গুণ হবে, তার মানে -3 4 12 লিখলাম, সেই 12। আর মাইনাস হবে কত? এই -1 আর 1 গুণ করলে -1, সেই -1 আর মাইনাসে হয়ে যাবে +1। তো এখন এটাকে আমরা একটু যোগ বিয়োগটা করে ফেলি। এখানে এক্স বাই, দেখো -3 আর -52 কত হয়? -55 সমান সমান ওয়াই বাই -13 আর 9 কত হয়? -22 সমান সমান 1 বাই -11 এটা হয়। তো দেখো এই যে সমীকরণটা পেলাম, এটাই কল দেখো যে আমরা যদি তিনোটাই তো সমান, তার মানে আমরা এই এক্স বাই -55 ইকুয়াল কিন্তু 1 বাই -11 ধরতে পারি, অথবা এটা বাদ দিয়ে এটা সমান এটা ধরতে পারি। আমরা এটা সমান এটা ধরতে পারি, আবার এটা সমান এটাও ধরতে পারি। তো এই দুইটা ধরে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করব। তার মানে সুতরাং এখানে এক্স বাই হচ্ছে -55 ইকুয়াল ধরতে পারি কি? 1 বাই -11 এটা ধরতে পারি। তার মানে এখান থেকে আমরা এই এক্স আর -11 গুণ করলে কত হবে? -11x। আর -55 আর 1 গুণ করলে কত হবে? -55 হবে। এখন দেখো উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে, তার মানে এটা মাইনাস দুই পাশ থেকে বাদ যায়। তো বাদ যাওয়ার পরে দেন আমি এখানে এক্সের মান যদি বের করি, 11টা এই 55 নিচে চলে যায়। তার মানে এই 55কে যদি 11 দিয়ে আমরা কাটি, এখানে পাবো কত? 5 11 55। তো তার মানে এক্সের মান পেলাম হচ্ছে 5। আবার দেখো আমরা লিখতে পারি ওয়াই বাই -22 ইকুয়াল হচ্ছে এই 1 বাই -11। তার মানে এখানে -11 ওয়াই ইকুয়াল লেখা যায় মাইনাস এইটা আর এই 1 গুণ করলে -22 হয়। তো মাইনাস দুই পাশে আছে, বাদ দিলাম, আর ওয়াইয়ের মানটা বের করব। তার মানে 22 বাই লিখবো কত? 11। তো এটা কাটাকাটি করলে কত? 2 পাবো। তার মানে এখানে ওয়াই সমান আমরা পেলাম কত? 2। দেখো এক্সের মান পেলাম কত? 5, ওয়াইয়ের মান পেলাম কত? 2। তো এটাই হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। তো আমরা এখন সেটা লিখবো যে সুতরাং 1 ও 2 নং রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? ছেদবিন্দুর স্থানাঙ্ক এই যে এক্সের মান আর ওয়াইয়ের মান যেটা পেলাম, তো এক্সের মান পাইছি এখানে কত? 5, আর ওয়ান মান পাইছি 2। এটাই হচ্ছে তোমার একটা স্থানাঙ্ক। এখানে যে
আচ্ছা, এখানে তো সরলরেখার সমীকরণ বের করতে বলছে, তো এখানে অ্যান্সার লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তো অ্যান্সার না। আমাকে এই মানগুলো ব্যবহার করে আমাকে সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তো আমরা শুধুমাত্র এক্স ওয়াই যে ছেদ বিন্দু সেটার স্থানাঙ্কটা বের করছি। এখন এই যে স্থানাঙ্কর মানটা পেলাম, এইটা আবার এই ছেদ বিন্দুর যে স্থানাঙ্ক, এখন আরেকটা সমীকরণ দিয়ে বলছে যে সেই সমীকরণটা এই ছেদ বিন্দু দিয়ে যাবে। তার মানে এখানে আমরা আরেকটা যে সমীকরণ দেওয়া আছে সেটা লিখবো যে ধরি সেই সমীকরণের লম্ব রেখার সমীকরণটা এত বিন্দু দিয়ে যাবে। তার মানে প্রদত্ত তৃতীয় সমীকরণ, এটাও কিন্তু তোমার ম্যাথের ভিতরে দেওয়া আছে। আমরা প্রশ্নটা একটু দেখি। দেখো, এই যে ছেদ বিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপরে লম্ব হয়, এই যে এই রেখার উপরে লম্ব হয়, তার মানে এই রেখার লম্ব সমীকরণটা আমরা বের করব, লম্ব রেখার সমীকরণ। তার মানে তৃতীয় সমীকরণ এই 5x প্লাস হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে 0, এত এর উপর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কি হবে? দেখো, এই এক্সের সহগ যাবে ওয়ার সাথে, ওয়ার সহগ যাবে এক্সের সাথে, তার মানে এখানে পাবো হচ্ছে 2x, আর এই প্লাস হয়ে যাবে কি মাইনাস, তার মানে 2x মাইনাস হচ্ছে 5y প্লাস হচ্ছে k ইকুয়াল হবে কত? 0। এখন এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা হচ্ছে এই সমীকরণের লম্ব রেখার সমীকরণ, আর এই সমীকরণটা হচ্ছে এই 5 আর 2 বিন্দু দিয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কে এর মানটা পাবো। তো যেহেতু এটা হচ্ছে ধরো 3 নম্বর সমীকরণ, তো যেহেতু 3 নং রেখাটি 5 এবং 2 এত বিন্দু দিয়ে যায়, এটা কিন্তু ম্যাথে প্রশ্নের ভিতর দেওয়া আছে যে এত বিন্দু দিয়ে যায়। এই লম্বরেখার যে সমীকরণ সেটা হচ্ছে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে যাবে, তার মানে এই লম্বরেখার সমীকরণ এটা এই বিন্দু দিয়ে যাবে, তার মানে এখানে 5 হচ্ছে এক্সের মান, 2 হচ্ছে ওয়াইয়ের মান। তো সুতরাং আমরা লিখতে পারি এই সমীকরণে এক্সের পরিবর্তে বসাবো 5 আর এই ওয়াইয়ের পরিবর্তে বসাবো 2, এইভাবে আমরা এখান থেকে কে এর মানটা পাবো। তার মানে দেখো, এই 5 দুগুণে কত? এখানে 10, মাইনাস এখানেও 5 দুগুণে 10, প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। তো -10 আর +10 এটা কাটাকাটি হয়, তার মানে এখানে আমরা কে এর মানটা কি পাবো? কে এর মান হবে 0। তো এখন এই কে এর মান এটা আমরা 3 নং সমীকরণে বসাবো, মানে এই যে সমীকরণটা লম্বরেখার সমীকরণ, সেই সমীকরণে কে এর মানটা বসাবো। তো কে এর মান 3 নংয়ে বসিয়ে পাই। বসিয়ে কি পাই? দেখো, এই যে 2x মাইনাস হচ্ছে 5y, আর কে এর মান কত পেলাম? কে এর মান পেলাম হচ্ছে 0, তার মানে +0 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এই 0 এটা না দিলেই হয়, তার মানে 2x মাইনাস হচ্ছে 5y ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে নির্ণয় সরল রেখার সমীকরণ, যা এখানে লিখে দেব, যা নির্ণয় সরল রেখার সমীকরণ। এটাই হচ্ছে আনসার। তাই এখানে ম্যাথটা আবার একটু সামারাইজ করি, যে এখানে প্রথমে 2টা সমীকরণ দেওয়া আছে, এই 2টা সমীকরণের ছেদবিন্দু দিয়ে যাবে সেই সমীকরণটা বের করতে হবে। তো এই 2টা ছেদবিন্দুর স্থানাঙ্কটা বের করলাম। তো এখানে বলছে যে নতুন যে সমীকরণটা আমাকে বের করতে বলছে, সেইখানে কন্ডিশন হচ্ছে এই 2টার ছেদবিন্দু এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে যার লম্ব রেখা দিয়ে যাবে। তো আমরা সেই লম্বরেখার সমীকরণ দিয়ে যাবে, তার মানে এখানে আবার তৃতীয় যে সমীকরণ, এটা লম্বরেখার সমীকরণটা বের করলাম। এই সমীকরণটা হচ্ছে এই ছেদবিন্দুর স্থানাঙ্ক দিয়ে যাবে, তার মানে এইটা বসিয়ে আমরা এখানে কে এর মান বের করলাম। তো কে এর মান আবার এই সমীকরণে কে এর মান বসাইলে আমরা যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 2024 সালের যে প্রশ্ন, 2024 সাল মিনস হচ্ছে এখানে এই পরীক্ষাটা 2024 সালে অনুষ্ঠিত হয়েছে, আর অরিজিনালি এই পরীক্ষাটা হচ্ছে প্রথম পর্ব সমাপনী পরীক্ষা 2023।
তার মানে এটা তোমরা 23ও ধরতে পারো। আর আমি তোমার এইখানে 24 বলার কারণ হচ্ছে এটা 24 সালে অনুষ্ঠিত হয়েছে সেই হিসাবে। তো যাই হোক, যেটাই হোক, এটা পরীক্ষায় আসতে বা পরীক্ষার একটা প্রশ্ন, সো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো যারা এই প্রশ্নটার, আমি যেহেতু একদম 1 নাম্বার থেকে 27 নাম্বার পর্যন্ত সবগুলো ম্যাথই করে দিলাম, তো যারা শুরু থেকে আমার এই ভিডিওগুলো দেখে আসতেছো, তো তারা আশা করি এই প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে তোমরা অনেকগুলো ম্যাথ শিখতে পারছো বা বুঝতে পারছো। তো যদি তোমাদের এই ভিডিও দেখার পরে তোমাদের বেনিফিট হয় বা তোমরা এই ম্যাথগুলো শিখতে পারো, বুঝতে পারো, অবশ্যই কমেন্টস করে তোমাদের মতামত জানাবা। আর তোমাদের এই কমেন্টসের ভিত্তিতে আমরা এই পরবর্তী ভিডিওতে আমরা এই 2022 সালের যে প্রশ্ন সেটা সমাধান করবো। এটা হচ্ছে 2023 সালের প্রশ্ন। আর আমরা এরপরে তোমাদের কমেন্টস বা তোমাদের রেসপন্সের উপরে ভিত্তি করে আমরা হচ্ছে 2022 সালের প্রশ্নটাও সমাধান করে দিব বা 21 সালের প্রশ্নগুলো সমাধান করে দেব। তো তোমাদের ভালো রেসপন্স পাইলেই কিন্তু সেটা আমি করব ভিডিওটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কমেন্টস করে অবশ্যই তোমাদের প্রত্যেকের মতামত দিবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।